নমস্কার এবং আদব ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা এমসিকিউ ভার্সের 4 নম্বর ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে ক্লাসে আমরা রসায়নের যে 4 নম্বর অধ্যায় পর্যায় সারণী সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জীববিজ্ঞানের 2টা অধ্যায় শেষ করে ফেলছি। দ্বিতীয় অধ্যায় যেটা জীব কোষ ও টিস্যু এবং 3 নম্বর অধ্যায় কোষ বিভাজন, এই 2টা শেষ আমাদের। এবং আজকের পর্যায় সারণী যদি শেষ হয়ে যায়, আমাদের রসায়নের 2টা অধ্যায় শেষ হয়ে যাবে। একটা হচ্ছে 11 নম্বর অধ্যায় জীবাশ্ম, মানে বলা যেতে পারে রসায়নের সবচেয়ে বড় অধ্যায় আমি মনে করি। আর এটা আজকেটা হচ্ছে পর্যায় সারণী, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এই 2টাই, ঠিক আছে? তো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটাকে বলা হয়? ইলেকট্রন বিন্যাসকে বলা হয়। কেন বলা হয় ইলেকট্রন বিন্যাসকে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি? কারণ দেখো, এই যে একটা মৌলের অবস্থান আমরা এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করতে পারি? বের করতে পারি। কোন মানে পর্যায় সারণীতে ওই যে মৌলটা, যেমন একটা কার্বন, একটা মৌল, এই কার্বন মৌলটা কোন পর্যায়ে আছে এবং কোন গ্রুপে আছে সেগুলো আমরা কিসের মাধ্যমে নির্ণয় করতে পারি? এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করতে পারি? আমরা বের করতে পারি, তাই না? এই কারণে এই ইলেকট্রন বিন্যাসকে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। আচ্ছা, তোমাদের এটা আছে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এগুলা কি? আচ্ছা দেখো, আমরা যেহেতু পর্যায় সারণী নিয়ে আলোচনা করছি প্রথমে, তো আমরা পর্যায় সারণীর ইতিহাসটুকু দেখে ফেলি, ঠিক আছে? তোমাদের প্রথম দিকে ইতিহাসটা দেওয়া আছে, আমরা একসাথে দেখে ফেলি। প্রথমে কি দেখো, প্রথমে কে কি করছে? ল্যাভেসিয়ে, তাই না? এই ল্যাভেসিয়ে কি করছে, তোমার যে মৌলসমূহকে ধাতু কোনটা অধাতু এটার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করছিল। এবং তিনি কয়টা মৌল নিয়ে প্রথমে পর্যায় সারণী শুরু করছে? 33টা মৌল নিয়ে শুরু করছে। 33টি মৌল। এবং কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে, ধাতু ও অধাতু। আচ্ছা, এরপরে কি আসলো? এরপরে আসলো ডুবেরাইনার। ডুবেরাইনার একটা সূত্র আছে, কি সূত্র? ত্রয়ী সূত্র। তিনি কি বলছেন? তিনি বলছেন যে 3টা মৌলকে যদি আমি সাজাই, তাহলে 2 নম্বর যে মাঝের যে মৌলটা, এই যে মনে করো যে এ বি সি হইতেছে 3টা মৌল, তাহলে এই যে বি মৌলের যে পারমাণবিক ভরটা তোমার এ মৌল এবং সি মৌলের পারমাণবিক ভরের যোগফলের কি হবে? ভাগ 2, তাই না? মনে করো যে সি, বি মৌলের পারমাণবিক ভর কত হবে? এ প্লাস সি সমান কত? 2। মনে করো তোমার এ মৌলের পারমাণবিক ভর কত? 3, সি মৌলের পারমাণবিক ভর কত? 4। আমার বি মৌলের পারমাণবিক ভর কত হবে? 4 যোগ 3, 4 যোগ 3 কত হয়? 4, 5, 6, 7, 7 2 ভাগ দিয়ে কত হয়? যা আসবে সেটা হইতেছে কি? বি মৌলের পারমাণবিক ভর। এটা হইতেছে কি? ত্রয়ী মৌল, ত্রয়ী সূত্র, তাই না? আচ্ছা, এরপর আসছিল নিউল্যান্ড। এখানে লিখে লিখি ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র। এরপর আসছিল নিউল্যান্ড। এই নিউল্যান্ডে কি করছে? একটা সূত্র দিছে, সেই সূত্রটার নাম কি? অষ্টক সূত্র। অষ্টক সূত্র। তিনি কি বলছেন? তিনি বলছেন যে 8টা মৌলকে যদি সাজানো হয়, তাহলে যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে কি হয়ে যাবে? মিল হয়ে যাবে। এটা হচ্ছে অষ্টক সূত্র। আচ্ছা, এরপরে কি আসছিল? এরপর আসছিল মেন্ডেল। এই মেন্ডেল কি করছিল? তোমার 63টা মৌল নিয়ে তিনি কি করছিলেন? পর্যায় সারণীটা সাজাইছিলেন, তাই না? 63টি মৌল নিয়ে পর্যায় সারণী সাজাইছে। এখন তার যে পর্যায় সারণী, সেখানে কি ছিল? সেখানে ছিল 12টি পর্যায়, 12টি পর্যায় এবং 8টি গ্রুপ, 8টা গ্রুপ ছিল, তাই না? এরপরে কি আসছিল? মসলে। দেখো, এই যে ল্যাভেসিয়ে, ডুবেরাইনার, নিউল্যান্ড, মেন্ডেল, এই সবগুলা কি তোমার পারমাণবিক ভরের অনুসারে তারা সাজিয়েছিল। পারমাণবিক ভরের অনুসারে তারা সাজিয়েছিল, ঠিক আছে? এই যে মসলে সে কি করছে? সে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পারমাণবিক সংখ্যা অনুসারে কি করছিল? সে পর্যায় সারণীটা সাজাইছে, ঠিক আছে? তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আমরা এই অংশটা মুছে ফেলি, আমরা এটা পরে দেখবো, আবার আমাদের পরে আলোচনা আছে এটা নিয়ে।
তাহলে আমাদের কি আধুনিক পরিসংখ্যান মূল ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস, আশা করি বুঝতে পারছি। এরপর দেখো এই একটা মৌল দেওয়া আছে 1s2 2s2 মানে এটা এ মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, মৌলটির পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ নির্ণয় করব এখন, ঠিক আছে। তোমাদের গ্রুপ নির্ণয়ের তিনটা গ্রুপের ক্ষেত্রে তিনটা নিয়ম দেওয়া আছে আর পর্যায়ের ক্ষেত্রে একটা নিয়ম দেওয়া আছে, আমরা সেগুলো দেখি। প্রথমে পর্যায় বের করার নিয়মটা দেখি। পর্যায় বের করার নিয়মের ক্ষেত্রে কি, তোমার কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর সংখ্যা সেটা হইতেছে কি তার পর্যায় সংখ্যা, তাই না, বলা আছে না। তো দেখো এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2, এখানে এই যে 1টা কি, এই 1টা হইতেছে প্রথম শক্তি স্তর, আর এই যে 2s2 2p6 এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, 3s2 3p6 3d3 এই তিনটা হইতেছে কি তোমার 3 নম্বর শক্তি স্তর, আর 4s2 হইতেছে তোমার কি 4 নম্বর শক্তি স্তর। এটা 1 নম্বর, এটা 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর। তার সবচেয়ে বাইরের শক্তি স্তর কোনটা, এই যে 4s2 না, 4 না, তাহলে এখানে পর্যায় কত হবে, পর্যায় হবে 4, পর্যায় হবে কত 4। আচ্ছা এখন আমরা গ্রুপ নির্ণয় করব। গ্রুপের ক্ষেত্রে কি হবে দেখো, গ্রুপের ক্ষেত্রে তোমার তিনটা নিয়ম দেওয়া আছে, বলা আছে যে সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাসটা যদি এস অরবিটালে থাকে, ইলেকট্রনগুলো যদি এস অরবিটালে থাকে তাহলে এই এস অরবিটালে যে ইলেকট্রনগুলা সেগুলো হচ্ছে তার কি গ্রুপ সংখ্যা। মনে করো এই যে এখানে তোমার এই যে ইলেকট্রন বিন্যাসে দেওয়া আছে, দেখো সর্বশেষ শক্তি স্তর কোনটা, এই যে 4s2 4 নম্বর না, এই 4 নম্বর দেখো তোমার এসে গেছে, মানে এস অরবিটালে গিয়ে কি হয়েছে, শেষ হয়েছে। তাহলে এই যে 4s2 তে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে, তার মানে তার গ্রুপ সংখ্যা কত হবে, তার 2 হবে। আচ্ছা সবসময় যে এই ইলেকট্রন বিন্যাস দিবে এমন তো কোনো কথা নাই। মনে করো তোমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6, তাহলে কত কোনটা হবে 1s2 2s2 2p2 2p2। তো এখানে দেখো তোমার s এর কি শেষ হয়েছিল ইলেকট্রন বিন্যাসটা, এখানে দেখো তোমার p অরবিটাল আছে, তো এই ক্ষেত্রে আমার গ্রুপ সংখ্যা কত হবে। আচ্ছা তার আগে বলো পর্যায় সংখ্যা কত হবে, তাহলে দেখো এটা হইতেছে প্রথম শক্তি স্তর আর 2s2 2p6 হইতেছে তোমার 2 নম্বর শক্তি স্তর, তো এখানে পর্যায় কত হবে 2 হবে, সর্বশেষ বাইরের শক্তি স্তর সংখ্যা, এটা হইতেছে তার পর্যায় সংখ্যা, তাই না। মানে গ্রুপ সংখ্যার ক্ষেত্রে দেখো এস অরবিটালের ক্ষেত্রে থাকলে যতটা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা, আর যদি তোমার এই যে এস আর পি এর মধ্যে যদি থাকে, এটা 2 নম্বর নিয়ম, এস আর পি অরবিটালে যদি গিয়ে শেষ হয় সেক্ষেত্রে কি হবে তোমার গ্রুপ সংখ্যা হবে এই যে এস অরবিটালের গ্রুপ ইলেকট্রন সংখ্যা 2 যোগ পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা 2, তার সাথে কি করতে হবে আমাদের এক্সট্রা 10 যোগ করতে হবে। তাহলে কত হবে এখানে 10 11 12 13 14, দেখো কার্বনের গ্রুপ সংখ্যা দেখো 14 নম্বরে আছে, বুঝতে পারছো। আচ্ছা এরপর আর কি দেখবো, এরপরে দেখবো হইতেছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম দেখবো আয়রন দেখি, একটু কঠিন দেখি। আয়রন 26, তার কত ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত 26, তাহলে আমরা দেখি এখন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, তাই না। তো আমরা এই যে সাজাই দেখলাম, এই যে 3d6টাকে আমরা কি করবো, আমরা প্রথমের দিকে রাখবো আর 4s2 কে শেষের দিকে রাখলাম। তাহলে তার পর্যায় সংখ্যা দেখি আমরা আগে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর সংখ্যা কত 4 দেওয়া আছে, আমরা তার পর্যায় কত হবে 4 হবে, ঠিক আছে। এখন গ্রুপ সংখ্যাটা দেখো, এখানে আমার কি এখানে গিয়ে আমার এস এ গিয়ে শেষ হয়েছে, এস এ গিয়ে শেষ হয়েছে। আচ্ছা বুঝলাম, ও আচ্ছা এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। আচ্ছা আচ্ছা দেখো এটার ক্ষেত্রে আমার কি হয়েছে এস আর পি থেকে শেষ হয়েছে, আর এটার ক্ষেত্রে দেখো এই যে ডি আর এস দুটা কিন্তু সেম, মিলে যেতেছে না। তো এটার ক্ষেত্রে নিয়মটা হইতেছে এখন যদি ডি আর এস এ যদি শেষ হয়, শেষের ইলেকট্রন বিন্যাসটা, সেক্ষেত্রে কি হবে তোমার ডি অরবিটালে ইলেকট্রন যোগ এস অরবিটালে ইলেকট্রন, ওই সংখ্যার যোগফলটাই হবে কি তার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে দেখো তোমার ডি অরবিটালে কয়টা গ্রুপ আছে, ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে 6টা আছে, এস এ কয়টা আছে 2টা আছে, তাহলে তার গ্রুপ সংখ্যা কত 8, তার গ্রুপ সংখ্যা কত, আয়রনের গ্রুপ সংখ্যা কত 8। তাহলে এখন এটা দেখি, দেখো তোমার ডি তে আছে এবং এস এ আছে, তাহলে কি হবে ডি এর সাথে এস এর টা যোগ হয়ে যাবে,
তার গ্রুপ সংখ্যা যদি বের করতে চাই, দ্বিতে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। এসে কয়টা আছে? 2টা আছে। গ্রুপ সংখ্যা কত হবে? 5। গ্রুপ সংখ্যা কত হবে? 5। এবং পর্যায় সংখ্যা কত হবে? 4। পর্যায় কত হবে? 4। এই যেখানে 2 লাগছে না, এটা ভুল হবে। এই 2টা মানে এস এর যে উদাহরণ দিছি সেটা আমি দেখাই দিছি, আর 5 হবে। ঠিক আছে, আমি এটা খেয়াল দিলে আছে, এটা খেয়াল করি না। তো এটার আনসার কোনটা হবে? আমার খ নম্বরটা হবে। আচ্ছা, এখন আরেকটা দেখাই। এই যে এটা যেটা ভুল করলাম, এটার নিয়মটা দেখাই। তোমাদের কি আছে? মানে আরেকটা উদাহরণ দিতে পারে যে তোমার সোডিয়াম মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে 11 সোডিয়াম, 1s2 2s2 2p6 3s1 3s1। ঠিক আছে, তো এখানে দেখো সর্বশেষ অরবিটালটা কোথায় গিয়ে শেষ হয়েছে? এস এ গিয়ে শেষ হয়েছে। এখানে দেখো তোমার sp ছিল, এখানে sp ছিল। ঠিক আছে, এটা ps, এটা না, sp ছিল, এই কারণে 10 যোগ করছি। sd বা ds ছিল, এই কারণে কি করছি? শুধু যোগফলটা করছি। এখানে দেখো s আছে শুধু, বাইরে যদি s থাকে এরকম, তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে? ওই যে s অরবিটালে যতটা ইলেকট্রন আছে ওই ইলেকট্রন সংখ্যার এটাই হবে কি? তার গ্রুপ সংখ্যা। তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা কত? 1। পর্যায় সংখ্যা কত? 3। বুঝতে পারো আশা করি। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা 3 নম্বরে যাই। কোন মৌল রঙিন যৌগ গঠন করে? কোন মৌল রঙিন যৌগ গঠন করে? তোমাদের বইটা সুন্দর করে এই যে অবস্থান্তর মৌল এখানে দেওয়া আছে। দেখো অবস্থান্তর মৌলগুলো কি করে? রঙিন যৌগ গঠন করে এবং বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। এটা কি করবে? তোমার রঙিন যৌগ কারা গঠন করে? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলগুলা, এবং তারা কি করে? প্রভাবক হিসেবে কাজ করে। যেমন হলো কি? এই যে নিকেল, এই যে তোমাদের যে জীবাশ্ম অধ্যায়ে যে পড়াইছিলাম, তোমাদের কিন্তু দেখাইছিলাম ওই যে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি, অ্যালকিন থেকে আবার অ্যালকেন তৈরি। হ্যাঁ দেখো তোমার প্রভাবক কিন্তু ছিল নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, এরকম ছিল না প্রভাবকগুলো? তো দেখো এই যে নিকেল প্রভাবক তোমাদের বই উদাহরণ হিসেবে দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রঙিন যৌগ কারা গঠন করে? অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে এবং তারা কি করে? প্রভাবক হিসেবে বিভিন্ন বিক্রিয়ায় কাজ করে। এখন অবস্থান্তর মৌল কোনগুলা? দেখো গ্রুপ 1 আর 2 এটা হচ্ছে এস ব্লক মৌল। তারপর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এটা হচ্ছে অবস্থান্তর ডি ব্লক মৌল। এরপর আবার গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত হইতেছে পি ব্লক মৌল। এখন এই যে ডি ব্লক মৌল মাঝের যে মৌলগুলা, এগুলো হচ্ছে কি? অবস্থান্তর মৌল। ঠিক আছে, তো দেখো ওখানে যে ফ্লুরিন তো পি ব্লক মৌল। আর ইলেকট্রন বিন্যাস, ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কি? ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস হইতেছে 1s2। ফ্লুরিনের তোমার পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। 9 নম্বর। তাহলে 1s2 2s2 2p5 পি ব্লক মৌল, যেহেতু পি থেকে শেষ হয়েছে। সিলিকন কত? সিলিকন হচ্ছে 14 নম্বর। 14টাও কি? তোমার পি ব্লক মৌলের মধ্যে পড়ে। আয়রন, এই যে আয়রনটা হচ্ছে কি? অবস্থান্তর মৌল। আয়রনটা কি? অবস্থান্তর মৌল, কারণ অ্যালুমিনিয়াম কি? তোমার পি ব্লক মৌল। তাহলে এই ফ্লুরিনটা কি? পি ব্লক মৌল। সিলিকনটা কি? পি ব্লক মৌল। অ্যালুমিনিয়াম কি? পি ব্লক মৌল। আয়রন কি? ডি ব্লক মৌল। তাহলে কারা রঙিন যৌগ গঠন করে? অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে, মনে রাখবা। এবং তারা বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবেও কাজ করে। যেমন ধরো কি? নিকেল। ভারী ধাতু কার? ভারী ধাতু কার? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এরা হচ্ছে ভারী ধাতু। এটা কোন গ্রুপে? এটা হচ্ছে গ্রুপ 12। এ কারণে গ্রুপ 12কে ভারী ধাতু বলা হয়। ভারী ধাতু কোন গ্রুপকে বলা হয়? গ্রুপ 12কে। এবং ভারী ধাতু কারা? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এখানে কি দেওয়া আছে দেখো? পটাশিয়াম। পটাশিয়াম মানে কি? এই যে কে, বেরিলিয়াম, বি বেরিলিয়াম, ক্যাডমিয়াম এই যে সিডি, লিথিয়াম এলআই। তাহলে কোনটা আনসার হবে? এই যে ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামকে কি বলা থাকে? ভারী ধাতু বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন দেখো আমরা এই যে ভারী ধাতু আমরা বিভিন্ন এখন কোন কোন গ্রুপের কি কি অন্য নাম সেটা এখন দেখবো। তো দেখো প্রথমে কি হবে? প্রথমে আমাদের গ্রুপ কয়টা আছে? আমাদের মৌল কয়টা? পর্যায় মৌল কয়টা? 118টি মৌল।
118টি মৌল। এই 118টি মৌলকে কয়টা গ্রুপে ভাগ করা হয়েছে? 18টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায় কতটি? 7টি, তাই না? এই যে 18টা গ্রুপের বিভিন্ন বিভিন্ন নাম আছে, ঠিক আছে? তাহলে দেখি আমাদের গ্রুপ 1 G1 দিলাম, গ্রুপ 2 গ্রুপ 3, আবার গ্রুপ 3 থেকে গ্রুপ 12 একটা নাম আছে। এরপরে গ্রুপ 11, গ্রুপ 12, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18। এদের কি আছে? নাম আছে, নামগুলো দেখি আমরা। গ্রুপ 1 কে কি বলা হয়? গ্রুপ 1 কে ওই যে হাইড্রোজেন, সোডিয়াম, এই যে মৌলগুলো আছে, গ্রুপে 1 কে কি বলা থাকে? ক্ষার ধাতু বলা হয় থাকে। কারণ তাদের ধর্মগুলো ক্ষারের সাথে মিলে যায়, ঠিক আছে? আর গ্রুপ 2 এর যে মৌলগুলা, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলাকে মাটিতে পাওয়া যায়, এ কারণে তাকে কি বলা থাকে? মৃৎক্ষার ধাতু বলা হয় থাকে। মৃৎক্ষার ধাতু বলা হয় থাকে। এরপরে গ্রুপ 3, গ্রুপ 3 কে বলা হয় কি? বিরল মৃত্তিকা। তোমাদের বইটা দেওয়া নাই, তবে জানলে ভালো। বিরল মৃত্তিকা। আর যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12, এগুলোকে বলা হয় কি? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। তারপরে গ্রুপ 11, গ্রুপ 11 এর মধ্যে কি ছিল? কপার ছিল, অরিয়াম ছিল, মানে কি? সোনা, তামা, সোনা, রূপা, সিলভার, এগুলো হইতেছে কি তোমার গ্রুপ 11 এর মধ্যে ছিল। এরা কি করো? তোমার প্রাচীনকালে এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হইতো। এই যে আমাদের কয়েন আছে না, ওই যে প্রথমে সোনার মতো একটা সোনালী কালারের কয়েন ছিল, এখনো কিন্তু যে আমাদের কয়েন আছে, এগুলো কি মুদ্রা তৈরি করা হয়। তো এগুলো এই কারণে এই গ্রুপ 11 কে কি বলা থাকে? তোমার মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু। এই যে গ্রুপ 12, এই যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এটা কোন গ্রুপের? এটা 12 নম্বর গ্রুপের। এই যে ভারী ধাতু বলা হয়, এর কারণে গ্রুপ 12 কে কি বলা থাকে? ভারী ধাতু। এটা কিন্তু বোর্ড প্রশ্ন। আচ্ছা, গ্রুপ 15, গ্রুপ 15 এর মধ্যে কি ছিল? তোমার নাইট্রোজেন ছিল, ফসফরাস ছিল, তাই না? এদের এই গ্রুপ 15 যে মৌলগুলো, এগুলাকে বলা হয় নিকটোজেন। ভাই, নিকটোজেন মানে কি? শ্বাসরোধকারী। শ্বাস রোধকারী। গ্রুপ 16, গ্রুপ 16 এর মধ্যে কি ছিল? অক্সিজেন ছিল, সালফার ছিল, এরা। তো এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন, চ্যালকোজেন মানে কি? আকরিক উৎপাদনকারী। আকরিক উৎপাদন, তাই না? এবার গ্রুপ 17 এর মধ্যে কি ছিল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে হ্যালোজেন গ্রুপ, এটাকে বলা হয় কি? হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। ঠিক আছে? আচ্ছা, এখন গ্রুপ 18, গ্রুপ 18 এর মধ্যে কি ছিল? হিলিয়াম ছিল, নিয়ন ছিল, আর্গন ছিল, এদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস কি বলা হয়? এর বলা হয়। এই নামগুলো জানলে খুবই ভালো, কারণ অনেক সময় মধ্যে প্রশ্ন চলে আসে এগুলা। আচ্ছা, তো এখন দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন কি বলছে? ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কতটি? দেখো ক্যালসিয়াম মৌল, দেখো ক্যালসিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত? 20, তাই না? 20। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এরপরে ছিল কত? ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়ামের কত পারমাণবিক সংখ্যা? 20। তো আমাদের ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি একটু, ওয়ান এস টু, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখো 2, 3, 4, 6 কত? 10, 12, 18, 20।
আমাদের ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা কি করছি, আমরা পেয়ে গেছি। এখন কি বলছে, ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কতটি? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। 1 2 3 4। বা প্রথম শক্তি স্তর কি বলে থাকে, কে শেলও বলা হয়ে থাকে, এল শেল, এম শেল, এন শেল। তাহলে শক্তি স্তর কতটা এখানে আছে? 4টা আছে। শক্তি স্তর কয়টা আছে? 4টা আছে। বা এখান থেকে আমি দেখি আমরা গ্রুপও নির্ণয় করতে শিখবো, পর্যায় নির্ণয় করা শিখে ফেলি আমরা একসাথে। তাহলে আমরা গ্রুপ সংখ্যা কতটি, গ্রুপ সংখ্যা দেখি। দেখো শেষেরটা কি আছে তোমার, এসপি আছে নাকি শুধু এস আছে? শুধু এস আছে। এস এর পরে যদি পি থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা আরেকটা নিয়ম, যে এস এর সাথে পি যোগ করে সাথে 10 যোগ করা লাগতো। কিন্তু এখানে তো শেষে কি আছে, শুধু এস আছে। এর আগে পি থাকলে সমস্যা নাই, এর এস এর পরে পি থাকলে আমরা আরেকটা নিয়ম দেখতাম, ঠিক আছে? এস এর আগে পি থাকলে সমস্যা নাই। তো শুধু এখানে কি আছে, এস আছে। তাহলে এটা গ্রুপ সংখ্যা কত হবে? এস এ কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। তাহলে ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? 2 হবে। ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? 2 হবে। তাহলে পর্যায় দেখি, সবচেয়ে বাইরের পর্যায় কোনটা? তোমার 4 নম্বর না? তার পর্যায় কত হবে? 4 হবে। তাহলে তার গ্রুপ সংখ্যা কত? 2 এবং পর্যায় কত? 4। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পর্যায় সারণী 3 নং গ্রুপে কতটি মৌল আছে? দেখো তোমাদের একটা পর্যায় সারণীর একটা বৈশিষ্ট্য বলে তোমাদের কিন্তু প্রতি পর্যায়ে কতটি করে মৌল আছে, প্রতিটি গ্রুপে কতটি করে মৌল আছে, এটা কিন্তু লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? তো লিস্টটা একটু মনে হতে পারে, তোমাদের কঠিন লাগতে পারে। আর একটা শর্ট টেকনিক দিয়ে এটা মনে রাখা যায়। সহজ তুমি দেখাইতেছি। দেখো আমাদের কয়টা মৌল আছে পর্যায় সারণীতে? 118টা মৌল আছে। 118টা মৌল আছে। এর মধ্যে কি তোমার 18টি গ্রুপ এবং 7টি পর্যায়। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা এই যে পর্যায়টা কিন্তু সহজ। পর্যায়ে যে মৌলগুলো বের করা কিন্তু খুবই সহজ। তাহলে পর্যায় 1 তুমি এভাবে লিখবা, এভাবে লিখলে মনে থাকবে। পর্যায় 1, পর্যায় 2 ও 3, আগে এভাবে লেখো। এরপরে পর্যায় 4 ও 5, পর্যায় 6 ও 7। দেখো পর্যায় 1 এ কয়টা মৌল আছে? 2টা মৌল আছে। কোন 2টা? হাইড্রোজেন আর হিলিয়াম, এই 2টা। পর্যায় 2 আর 3 এ 8টা করে মৌল আছে। মানে কি, পর্যায় 2 এ 8টা মৌল, পর্যায় 3 এ আরো 8টা মৌল, মোট কয়টা মৌল? 16টি। তাহলে পর্যায় 2 এ কয়টা মৌল আছে? 8টা মৌল আছে। পর্যায় 3 এ কয়টা মৌল আছে? 8টা আছে। তো যোগ করলে কত হয়? 16টা হয়। পর্যায় 4 এ কয়টা মৌল আছে? 18টা মৌল। আবার পর্যায় 5 এ কয়টা মৌল আছে? 18টা মৌল। 18টা যোগ করলে কত হয়? 36টা মৌল, ঠিক আছে? পর্যায় 6 এ কয়টা মৌল আছে? পর্যায় 6 এ মৌল আছে 32টা। পর্যায় 7 এ কয়টা মৌল আছে? সেম 32টা। যোগ করলে কত হয়? 64। পর্যায় 1 এ কয়টা মৌল? 2টা মৌল। পর্যায় 2 এ কয়টা মৌল? 8টা মৌল। পর্যায় 3 এ কয়টা মৌল? 8টা মৌল। তাহলে 8 আর যোগ করলে কত হয়? 16টা হয়। পর্যায় 4 এ কয়টা মৌল আছে? 18টা আছে। পর্যায় 5 এ কয়টা আছে? 18টা আছে। তো মোট মৌল যদি বলে 37টা। পর্যায় 6 এ কয়টা আছে? 32টা আছে। পর্যায় 7 এ কয়টা আছে? 32টা আছে। যোগ করলে কত হয়? 64টা। এখন পর্যায়টা কিন্তু সহজ। এখন গ্রুপেরটাও বের করে না। গ্রুপের ক্ষেত্রেও দেখো, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 থেকে 12, গ্রুপ 4 থেকে 12, গ্রুপ 13 থেকে 17, গ্রুপ 18। এভাবে লেখো আগে, ঠিক আছে? দেখো গ্রুপ 1 এ পর্যায়, এগুলো দেখার পরে তোমরা সামনে রাখো, তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? দেখো গ্রুপ 1 এ দেখো ওই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা ছিল না? এরা 7টা মৌল আছে।
গ্রুপ 1 এ কয়টা মৌল? 7টা মৌল। গ্রুপ 2 এ একটা কমছে। গ্রুপ 2 এ কি হইছে? একটা কমছে। 7 থেকে 1 কমলে কত? 6। গ্রুপ 3 এ 6টা। গ্রুপ 3 নামে 3 আছে, তা 3 এর সাথে আমি 2 লাগাবো, ঠিক আছে? কয়টা মৌল হবে? 32টা মৌল। 32টা মৌল। প্রথমে গ্রুপ 1 এ কয়টা মৌল আছে? 7টা মৌল আছে। গ্রুপ 2 এ গেলাম, একটা কমে গেছে, মানে কি 6টা মৌল। গ্রুপ 3 গ্রুপের নাম 3 আছে, 3 এর সাথে আমরা 2 লাগাবো, 32টা মৌল, ঠিক আছে? আচ্ছা, এবার গ্রুপ 8 থেকে 12, সরি গ্রুপ 8 থেকে না, গ্রুপ 4 থেকে 12, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6, গ্রুপ 7, গ্রুপ 8, গ্রুপ 9, গ্রুপ 10, গ্রুপ 11, গ্রুপ 12। প্রতিটা গ্রুপে 4টা করে মৌল আছে। প্রতিটা গ্রুপে 4টি করে মৌল আছে। তাহলে করে মৌল 4টি করে, 4টি করে, ঠিক আছে? তো এখন দেখো, আমরা গ্রুপ 13 থেকে গ্রুপ 17, গ্রুপ 13 থেকে গ্রুপ 17তে 6টা করে মৌল আছে। দেখো এই 6টা করে মৌল কোথায় ছিল? গ্রুপ 2 এ ছিল। আর এখানে 13 থেকে 17তে কয়টি করে মৌল আছে? 6টি করে মৌল আছে। 6টি করে মৌল আছে। গ্রুপ 18 আর গ্রুপ 1 কি সেম, এখানে কি আছে তোমার? 7টি করে মৌল আছে। বুঝা গেল? দেখো পর্যায় 1 এ 2টা করে মৌল, পর্যায় 1 এ 2টা মৌল, পর্যায় 2 আর 3 8টা করে মৌল, পর্যায় কত? 4 আর 5 18টি করে মৌল, পর্যায় 6 আর পর্যায় 7 32টি করে মৌল। গ্রুপ 1 এ 7টা মৌল, গ্রুপ 2 এ একটা মৌল কমে যাবে, 6টা করে মৌল। গ্রুপ 3 এর সাথে 2 থাকবে, 32টি মৌল। গ্রুপ 4 থেকে 12 4টি করে মৌল, নামে গ্রুপ 4 আছে। দেখো 4 থেকে 12 4টি করে মৌল, 4 এর সাথে 4 মেলাবো, ঠিক আছে? 3 এর সাথে 32। গ্রুপ 13 থেকে 17 6টি করে। আর গ্রুপ 18 আর 1 কি মৌলগুলো সেম, 7টি। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো গ্রুপ 3 এ কয়টা মৌল আছে? গ্রুপ 3 এ 32টি মৌল, ঠিক আছে? 6টি করে কোথায়? 6টি করে গ্রুপ 2 এ, গ্রুপ 2 এ। 4টি করে কোথায়? গ্রুপ এই দেখো 4 থেকে 12, 4 থেকে 12, ঠিক আছে? আচ্ছা, লেভেসিয়ের ছকে কয়টি মৌল ছিল? দেখো লেভেসিয়ে বলছিলাম, লেভেসিয়ে 33টা মৌল নিয়ে কাজ করছিল এবং মেন্ডেলিফ 63 মৌল নিয়ে কাজ করছিল। এই যে 63 কে কাজ করছে? মেন্ডেলিফ। এবং তার 12টা পর্যায় এবং 8টা গ্রুপ ছিল। আর 33টা কে ছিল? তোমার লেভেসিয়ে। আবার এই লেভেসিয়ে এটা একটা আপডেট ইনফো জেনে রাখো, এই যে লেভেসিয়েকে কি বলা হয়? আধুনিক রসায়নের জন্য। আধুনিক রসায়নের জনক। আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়ে থাকে? লেভেসিয়েকে বলা হয়ে থাকে। আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আমরা এখন কোন মৌলের যদি ইলেকট্রন বিন্যাস যদি বলে, তার গ্রুপ সংখ্যা নির্ণয় করো, পর্যায় সংখ্যা নির্ণয় করো, আমরা আশা করি পারবো, তাই না? সহজভাবে বোঝানো হয়েছে। আর এই যে কোন গ্রুপে কতটি মৌল আছে, কোন পর্যায়ে কতটি মৌল আছে, আমরা সেগুলো আশা করি বের করতে পারবো। আচ্ছা, আমাদের 8 নম্বর প্রশ্ন কি বলছে? কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম, বা তোমার এখন দেখো তোমার ইলেকট্রন শক্তি কম, আয়নীকরণের শক্তি বেশি। তো এটা কি তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে প্রশ্নটা আসছে, তাই না? তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কিন্তু এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ইলেকট্রন আসক্তি জিজ্ঞেস করতে পারে, আবার পারমাণবিক ব্যাসার্ধ জিজ্ঞেস করতে পারে, আয়নীকরণ শক্তি জিজ্ঞেস করতে পারে, তড়িৎ ঋণাত্মকতা কার বেশি সেগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো আমরা সবগুলা আমরা এখানে সাজানো আছে। আমরা এই যে পারমাণবিক ব্যাসার্ধ তোমার পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, কোনটা বাড়ে কোনটা কমে, আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে দিকে গেলে কি হয়, নিচ থেকে উপরে দিকে গেলে কি হয়, সবগুলো আমরা শর্টকাটে দেখার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু এটা আমাদের এমসিকিউ ক্লাস, আমরা এখানে ধাতব ধর্ম কি জিনিসটা আমাদের এত বোঝার লাগবে না। আমাদের যে আয়নীকরণ শক্তি কি, ইলেকট্রন আসক্তি কি, তড়িৎ ঋণাত্মকতা কি, এগুলো যে ব্যাখ্যাগুলা, এগুলো আমরা এখানে মানে যদি বলি অনেক সময় নষ্ট হবে, অনেক মানে এটা ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? কারণ সহজে জানার জন্য আমরা শুধু কোনটা হলে কি বাড়ে বা কমে সেটা জানবো। আর আমাদের যে সিকিউ ক্লাস বা আমাদের বেসিক ক্লাসে আমরা সবগুলোর বিভিন্ন জানবো। পারমাণবিক ব্যাসার্ধ কি জিনিসটা কি, তারপর ধাতব ধর্ম জিনিসটা কি, বিজারণ ক্ষমতা জিনিসটা কি, সবগুলো দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তবে আজকে আমরা শুধু বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, সেটা শুধু আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা দেখো,
প্রথমে তোমরা পর্যায়বৃত্ত ধর্ম এরকম একটা বক্স বানাবা, টেবিল বানাবা, বানিয়ে এই যে আমি যে সিরিয়ালে লিখছি সেই সিরিয়ালে লিখে কি হবে, এটা লাভ আছে, লাভটা তোমরা পরে অবশ্যই জানতে পারবা। ঠিক আছে, তো এখানে লিখবা পর্যায়ের বাম থেকে ডান, আর এই পাশে লিখবা গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলগুলো যদি যায়। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ প্রথমে কি দেওয়া আছে, পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে। পর্যায়ের বাম থেকে ডানে কি গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়, হ্রাস পায়। ধাতব দৈর্ঘ্য কি হয়, তোমার হ্রাস পায়, হ্রাস পায়। বিজারণ ক্ষমতা কি পায়, হ্রাস পায়। সবগুলো লেখো কি কি হয়, কি কোনটা কি জিনিস সেটা এখন জানা লাগবে না, কারণ অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার একটা ব্যাখ্যা আছে, অনেক সময় লাগবে। উদাহরণ শুধু বললে হবে না, উদাহরণ সব বোঝালে তোমরা ব্যাখ্যাগুলো বুঝতে পারবা। ঠিক আছে, তো আমরা শুধু শর্টকাটে জানার চেষ্টা করবো এগুলো। তো দেখো পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। ধাতব দৈর্ঘ্য বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। বিজারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে কি হয়, হ্রাস পায়। ক্ষারকীয় দৈর্ঘ্য এটাও কি হয়, হ্রাস পায়, এটাও কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, আবার দেখো যেহেতু হ্রাস পাইতেছে এদিকে কি হবে, বাড়বে, এদিকে কি হবে, বাড়বে, বাড়বে, এটাও কি হবে, বাড়বে। বিজারণ ক্ষমতা কি হবে, এদিকে উপর থেকে নিচে গেলে বাড়বে। ক্ষারকীয় দৈর্ঘ্য উপর থেকে নিচে গেলে বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখন অধাতব দৈর্ঘ্য দেখি। অধাতব দৈর্ঘ্য কি হবে, বাম থেকে ডানে গেলে বাড়বে, বাড়বে। জারণ ক্ষমতা বাড়বে। অম্লীয় ধর্ম বাড়বে। যোজ্যতা বাড়বে, মানে যোজনী আর কি। আয়নীকরণ শক্তি বাড়বে। ইলেকট্রন শক্তি বাড়বে। তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, মানে কি প্রথম চারটা হ্রাস পাবে আর বাকি সবগুলা কি হবে, বাড়বে। আচ্ছা, যেহেতু এদিকে বাড়তেছে তার মানে কি হবে, এদিকে কমবে বা হ্রাস পাবে, কমবে। জারণ ক্ষমতা কি হবে, কমবে। অম্লীয় দ্রব্য কি হবে, কমবে। যোজ্যতা, এই যোজ্যতাটা কি ইম্পর্টেন্ট, দেখো এই যে যোজ্যতার ক্ষেত্রে কি হবে, তোমার পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আর বাকি সবগুলা কি হবে, কমবে, 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 কমবে। তাহলে আবার বলি, দেখো এই যে আমাদের যে পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলোকে কি করছি, যা যা আছে সবগুলোকে আমরা একটা টেবিলে আনার চেষ্টা করছি। শুধু শর্টকাটে দেখবো বাম থেকে ডানে গেলে পর্যায় ধর্মের কি পরিবর্তন হয়, আর একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে পর্যায় ধর্মের কি পরিবর্তন হয় সেগুলো শুধু দেখবো। ঠিক আছে, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ এটা বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে। ধাতব ধর্ম একইভাবে হ্রাস পাবে। বিজারণ ক্ষমতাও হ্রাস পাবে। ক্ষারকীয় ধর্ম কি হবে, হ্রাস পাবে। যেহেতু এগুলো হ্রাস পাইতেছে উপর থেকে নিচে গেলে কি হবে, বাড়বে, মানে উল্টোটা হবে। ঠিক আছে, আর যদি বলে তোমার নিচ থেকে উপরে গেলে কি হবে, হ্রাস পাবে। ডান থেকে বামে গেলে এগুলো বাড়বে, এরকম আসবে না, ডান থেকে বাম এরকম কিছু বলবে না, শুধু বলবে যে বাম থেকে ডানে এরকম আসবে, সহজভাবে আসবে। অধাতব ধর্ম তাহলে কি হবে, তুমি বাম থেকে ডানে গেলে বাড়বে, জারণ ক্ষমতাও বাড়বে, অম্লীয় ধর্মও বাড়বে, যোজ্যতাও বাড়বে, আয়নীকরণ শক্তিও বাড়বে, ইলেকট্রন আসক্তি এটাও বাড়বে, তড়িৎ ঋণাত্মকতা এটাও বাড়বে। ঠিক আছে, যেহেতু এগুলো বাড়তেছে এদিকে কি হবে, কমবে। শুধুমাত্র কি যোজ্যতা বাড়বে, যোজ্যতা কি হবে না, উপর থেকে নিচে গেলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা কোনগুলো বেশি আসে, পারমাণবিক ব্যাসার্ধ আসে বেশি, এরপরে তোমাদের এই যেগুলো আসে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এবারে কি আসে, এগুলা বেশি আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি প্রশ্নটা সলভ করতে হবে। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম? ইলেকট্রন আসক্তি দেখো বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। আমরা এটা জানি না, এবার দেখি আমরা। ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার দেওয়া আছে। দেখো ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা দেখি আমরা আগে কিভাবে সলভ করব। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো, 12 নম্বর না, তার পারমাণবিক সংখ্যা 12, তাহলে 1s2 2s2 2p6 3s2 তার পারমাণবিক সংখ্যা। আচ্ছা সিলিকনের কত, তার পারমাণবিক সংখ্যা কত, 14। মানে এগুলো সলভ করার ক্ষেত্রে তোমাদের পারমাণবিক সংখ্যা প্রতিটা মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা এটা জানাতেই হবে।
ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা জানতে, মানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত সবগুলা মৌলের পারমাণবিক সংখ্যা তোমাদের বুঝতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে। আর সিলিকনের ক্ষেত্রে কত? 14, তাহলে 14 এর ইলেকট্রন কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p2, ঠিক আছে। ফসফরাসের ক্ষেত্রে কত? ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস 15। 15 ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p3। সালফারের কত? 16, 1s2 2s2 2p6 3s2 3p4। দেখো তাহলে এটা কি হইতেছে ভাইয়া? এটা তোমার কি হইতেছে? একই পর্যায়ের মধ্যে হইতেছে। কারণ দেখো পর্যায়ের মধ্যে কিভাবে বুঝলাম? কারণ দেখো এই যে এটা তোমার কত, বাইরের শক্তি স্তর সংখ্যা কত? 3। এটা ক্ষেত্রে দেখো তোমার 3 এ গেছে, এটা ক্ষেত্রে দেখো তোমার 3 এ আছে, এটা ক্ষেত্রে দেখো 3, সবগুলাই কি 3 নম্বর পর্যায়ের মৌল। তাহলে একই পর্যায়ের ক্ষেত্রে দেখো বাম থেকে ডানে গেলে কি হয়? ইলেকট্রন শক্তি বাড়ে। আর আমাদের প্রশ্ন কি বলছে? ইলেকট্রন শক্তি কম কার? ইলেকট্রন শক্তি কম কার? তার মানে কি বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে সবচেয়ে বামে যেটা আছে তার ইলেকট্রন শক্তি সবচেয়ে কম হবে না? ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। আমাদের এখানে গ্রুপ বলে নাই, আমার এখানে দেখো সবগুলা কি 3 নম্বর পর্যায়ের মৌল, সবগুলা কি 3 নম্বর পর্যায়ের মৌল। আমার হিসাবে এটা বাদ, আমার হিসাবে শুধু এটা থাকবে। এটা ক্ষেত্রে কি বলছি? ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে, ডানে যত যাবে তত বাড়বে। তাহলে সবচেয়ে বামে যে আছে তার কি হবে? ইলেকট্রন শক্তি সবচেয়ে কম হবে। এটাই তো তারা চাইছে, কোন মৌলটি ইলেকট্রন শক্তি সবচেয়ে কম, ঠিক আছে। আচ্ছা তো দেখো 3s2 ক্ষেত্রে কত? তার গ্রুপ সংখ্যা কত? 2। 3 পর্যায়ের গ্রুপ সংখ্যা কত? 2, কারণ সর্বশেষ কোথায় আছে? s এ আছে, তাহলে তার গ্রুপ সংখ্যা কত? 2। 3s দেখো s এর পরে p আছে, s এর পরে p থাকলে তার গ্রুপ সংখ্যা কত হবে? 2 + 2 + 10, 10 যোগ হবে, তাহলে কত হবে? 10 12 14। s এর সাথে আর p আছে, 3 4 5 সাথে 10 + 15। আবার s এর পরে আবার কি আছে? p আছে, তাহলে 4 5 6 + 10 16। দেখো তাহলে গ্রুপ সংখ্যা কি সবগুলো বামের দিকে না? 2 গ্রুপ সংখ্যা 2 মানে কি সবচেয়ে বামের দিকে না? 2 এর পরে আসবে 14, এরপরে 15, এরপরে 16। তাহলে সবচেয়ে ইলেকট্রন শক্তি কম কার? তোমার এই যে ম্যাগনেসিয়ামে। আর যদি বলতো সবচেয়ে ইলেকট্রন শক্তি বেশি কার, তাহলে সবচেয়ে ডানে কি আছে? এই 16টা আছে, সালফার। এটা হইতো। আশা করি বুঝতে পারছো। আর যদি কনফিউশন লাগে আমরা এই আরো 2টা আছে, এগুলো সলভ করার মাধ্যমে আমরা কনফিউশন দূর করে ফেলবো। আচ্ছা এরপর দেখো 9 নম্বরে কি বলছে? নিচের কোন যৌগটির আয়নীকরণ শক্তি বেশি? নিচের কোন যৌগটির আয়নীকরণ শক্তি বেশি? এটা আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে গেলে কমবে, আমরা এতটুকু জানি। আচ্ছা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। আমরা লিখি আগে, ইলেকট্রোমিনাসটা আগে করি। এবার যখন বেশি প্রশ্ন সলভ করবো, এগুলো যখন এটা একটু বেশি প্র্যাকটিস করবো, তখন তোমাদের ইলেকট্রোমিনাস করার দরকারই পড়বে না। তোমরা এমনি প্রশ্ন দেখে বলে দিতে পারবে, হ্যাঁ এটা তো সব থেকে বামে আছে, একটু 2 থেকে 3 সেকেন্ড মানে 10 থেকে 12 সেকেন্ড সময় নেবে, হ্যাঁ এটাই হবে আনসার, এরকম বলে দিতে পারবা। আর মানে যখন তোমরা একেবারে বেশি প্র্যাকটিস করবা, আর এখন তো নতুন, এখানে একটু সময় লাগবে, সবগুলো কি করো ইলেকট্রোমিনাস বের করে দেখবো, ঠিক আছে। আচ্ছা তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। 1s2 2s2 2p6 3s2 3p কত হবে? 10 12। 12 সাথে আর 9 যোগ করলে 12, 19 থেকে 9 গেলে কত? কি বলতেছি? 19 থেকে 12 গেলে কত? 7 না? 7। আচ্ছা সোডিয়ামের কত পারমাণবিক সংখ্যা? 11। তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s1, 11টা হইল। ক্যালসিয়ামের কত? 20। তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, দেখো 20টা হয়েছে। ম্যাগনেসিয়ামের কত? 12। তাহলে কি হবে? এই যেখানে ম্যাগনেসিয়াম বের করছিলাম 1s2 2s2 2p6 3s2, ঠিক আছে। তাহলে এখন দেখো আমার এই মৌলের ক্ষেত্রে আমার পরিলেশন কত? 3, পরিসংখ্যা 3। এই মৌলের ক্ষেত্রে পরিলেশন কত? 3, কিন্তু এই মৌলের ক্ষেত্রে পরিলেশন কত? 4। এটা হয় নাই, আর এটা কি? এটা তোমার 3। তাহলে
একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয়? বাড়ে। তাই আমরা দেখি এই যে 3 এর ক্ষেত্রে দেখি, 4টা পরে দেখবো, 4 কি হবে পরে দেখবো আমরা। তো 3 এর ক্ষেত্রে দেখো তোমার এই যে এটার কত, তোমার গ্রুপ সংখ্যা কত? S এর পরে P আছে 7 8 9, 9 এর সাথে যোগ 10 19। এটা কত? শুধু S আছে, দেখো S এর পরে কিন্তু P নাই, তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে? 1 হবে। আর 4টা পরে দেখবো আমরা। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো এই যে শেষের দিকে শুধু S আছে, তার আর কি হবে? 2 হবে। দেখো তাহলে এই তিনটার ক্ষেত্রে কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? সবচেয়ে ডানে কে আছে? পটাশিয়াম আছে। সবচেয়ে ডানে কি আছে? পটাশিয়াম আছে। তো দেখো আমরা পটাশিয়াম লিখলাম, সবচেয়ে ডানে আছে পটাশিয়াম। এরপরে কি আছে? এরপরে আছে তোমার ম্যাগনেসিয়াম। এরপরে আছে কি? ম্যাগনেসিয়াম। এরপরে কি আছে? সোডিয়াম। এরপরে আছে কি? সোডিয়াম নাকি? হ্যাঁ এটাই তো। আচ্ছা এরপরে দেখো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের যেহেতু গ্রুপ মানে 4 নম্বর, সেটা 4 নম্বর পর্যায়ে, তাহলে কি হবে? উপর থেকে নিচে গেলে কি হবে? পারমাণবিক সংখ্যা কমবে। তাহলে এটা আগে ভাগ, যেটা নিচে আছে এগুলো 3 এ আছে, এগুলো 4 এ আছে। 3 এর থেকে 4 কি নিচের দিকে না? তাহলে কি হবে? আমাদের ক্যালসিয়ামটা কি প্রথমেই ভাগ হয়ে যাবে। এটা সবচেয়ে কম, এটা হবে তোমার সবচেয়ে কম, এটা হবে সবচেয়ে কম। বুঝতে পারছো? তাহলে সবচেয়ে বেশি কার হয়? আর সবচেয়ে বেশি হচ্ছে পটাশিয়ামের দেখা দিচ্ছে। সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে পটাশিয়াম। সবচেয়ে বেশি কার হবে? পটাশিয়ামের হবে। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? এখানে কম বলছিল, এখানে বেশি হবে। বেশি কোন সময় হয়? বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে গেলে কমবে, তাই না? আচ্ছা অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে আমরা দেখি কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p1। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। 1s2 2s2 2p6 3s2। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2। সিলিকনের কত? 14। তাহলে কি হবে পারমাণবিক সংখ্যা? 1s2 2s2 2p6 3s2 3p2। ঠিক আছে? তো দেখি এখন আমাদের অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কত? সরি, অ্যালুমিনিয়ামের পরের সংখ্যা কত? 3, কারণ সর্বশেষটা 3 এ আছে। সোডিয়ামের ক্ষেত্রে কত? 3 নম্বর পর্যায়ে আছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও 3 নম্বর পর্যায়ে আছে। সিলিকনের ক্ষেত্রেও 3 নম্বর পর্যায়ে আছে। তার মানে কি একই পর্যায়ের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রন আসক্তির মান সবথেকে বেশি কার হবে? যেটা সবথেকে বেশি ডানে আছে। কারণ দেখো বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়? বাড়ে। বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়? বাড়ে। তো দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কত? 2 আর যোগ 1 3, সাথে 10 যোগ করলে 13। সোডিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র S আছে, তার গ্রুপ সংখ্যা কত হবে? 1। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে শেষে 2 আছে, শুধু S এর ভিতরে এখানে 2। সিলিকনের ক্ষেত্রে দেখো S এর পরে P আছে, এখানে কি হবে? 2 যোগ 2 4, সাথে 10 যোগ করলে 14। তো দেখো ভাইয়া সবচেয়ে শেষে কি আছে? 14 না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? তোমার সিলিকনের সবচেয়ে বেশি। এরপরে কার হবে? এরপরে হবে অ্যালুমিনিয়াম। এরপরে কি আছে? এরপরে আছে ম্যাগনেসিয়াম। এরপরে কি আছে? সোডিয়াম। আনসার কোনটা হবে? সিলিকনটা হবে। আশা করি ভাইয়া এগুলো বুঝতে পারছো। তোমরা এখন তাও যদি কনফিউশন থাকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে একবার, ঠিক আছে? নিজে একবার প্রশ্নগুলো, তোমার নতুন প্রশ্নগুলো দেখবা, যেগুলো করানো হয় নাই। সব তো করানো হয় নাই, কারণ এই টাইপ থেকে তোমাদের প্রশ্ন আসছে মনে করো যে 30-40টার মতো। আমি তো মাত্র 3টা দিয়ে তোমাদের এই টাইপটা বুঝে বলেছি, ঠিক আছে? তোমার বাকি প্রশ্নগুলো সলভ করবা, যেভাবে বলছি সেভাবে সলভ করবা। আর যদি সমস্যা থাকে অবশ্যই জানাবে, কারণ এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন থাকবেই। বোঝা গেল? আচ্ছা, তো
এখন দেখো ভাইয়া আমাদের 11 নম্বর প্রশ্ন কি বলছে, ক্ষার ধাতু সমূহের সক্রিয়তার ক্রম। দেখো এই যে আমরা একটা যে টেবিল পড়ছিলাম না, আমি দেখছিলাম না ক্ষারকীয় ধর্ম। ক্ষারকীয় ধর্মের ক্ষেত্রে কি হয়, ক্ষারকীয় ধর্মের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে কমে, দেখছিলাম না। আচ্ছা তাহলে কি হবে, দেখো এখানে আমাদের কি হবে, ক্ষারকীয় ধাতু সমূহের সক্রিয়তা ক্রম। দেখো সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম। দেখো সিজিয়াম এগুলো কি একই গ্রুপের না, কারণ দেখো আমরা কি জানি, আমরা গ্রুপ 1 এর মৌলগুলা কি, গ্রুপ 1 এর মৌলগুলোর ক্ষেত্রে হইতেছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে সিজিয়াম, রুবিডিয়াম, এরা না গ্রুপ 1 এর মৌলগুলো। তো সবগুলো তো তোমার এখানে কি কি দেওয়া আছে, মানে সোডিয়ামের একটা দেওয়া আছে, এই সোডিয়ামটা দেওয়া আছে, এরপরে কি দেওয়া আছে, পটাশিয়াম দেওয়া আছে, সিজিয়াম দেওয়া আছে, রুবিডিয়াম দেওয়া আছে, এই 4টা মৌল দেওয়া আছে। তা আমরা কি জানি, ক্ষারকীয় ধর্ম কি হয়, উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে সবচেয়ে বেশি কার হবে, সবচেয়ে বেশি হবে তোমার সোডিয়ামের, এরপরে কি হবে, সরি সবচেয়ে বেশি হবে কি, নিচেরগুলো সবচেয়ে বেশি হবে, রুবিডিয়ামের বেশি হবে, এরপরে হবে সিজিয়ামের হবে, এরপরে পটাশিয়ামের হবে, এরপরে সোডিয়ামের হবে। কারণ কি হয়, ক্ষারকীয় ধর্ম মানে কি, একই গ্রুপের উপর থেকে নিচে যত যাবো আমরা কি হবে, ক্ষারকীয় ধর্মটা বৃদ্ধি পাবে। তাহলে রুবিডিয়ামের সবচেয়ে বেশি, এরপরে সিজিয়াম, এরপরে পটাশিয়াম, এরপরে সোডিয়াম, ঠিক আছে। এরপরে যদি আসতো লিথিয়াম হইতো, এরপরে হাইড্রোজেন হইতো, ঠিক আছে। আমরা দেখি আমাদের রুবিডিয়ামের সবচেয়ে বেশি হবে, এখানে সিজিয়াম, এটা তো প্রথমেই ভুল, রুবিডিয়াম এটা ঠিক আছে। আচ্ছা সিজিয়াম তো হবে, সিজিয়ামের আগে কি আছে, রুবিডিয়াম আছে, সোডিয়াম আছে, এটাও ভুল, এটাও ভুল। আচ্ছা কোনটা হবে, দেখো রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম আছে। আচ্ছা এভাবে দিল কেন, অপশনগুলো কি এরকম ছিল, অপশনগুলো এরকম ছিল কিনা, ও সরি এখানে লিখতে ভুল হয়েছে, এই যেটা ভুল হয়েছে লিখতে, এখানে ছিল প্রথমে তোমার রুবিডিয়াম, এরপরে সিজিয়াম, ঠিক আছে, এভাবে ছিল, এর কারণে ভুল হয়েছে। তাহলে দেখো আমাদের এই যে প্রথমে রুবিডিয়াম আছে, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হবে, এই দুইটা তো হবে না, আমরা বুঝলাম। রুবিডিয়ামের পরে দেখো সিজিয়াম, রুবিডিয়ামের পরে সিজিয়াম আছে, আচ্ছা এটা বুঝলাম। রুবিডিয়ামের পর পটাশিয়াম আছে, পটাশিয়াম কি, পটাশিয়ামের যেহেতু সিজিয়ামের বেশি, তার মানে এটাও ভুল। আনসার কোনটা হবে, আনসার হবে ক নম্বরটা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ক্ষারকীয় ধর্ম কি হয়, তোমার এক গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। ডুবেরাইনারে ত্রয়ী মৌল কোনটি, দেখো ডুবেরাইনারে কি দিছে, এটা ত্রয়ী সূত্র দিছে, কি সূত্র দিছে, তোমার 3টা মৌলকে যদি সাজাই তাহলে কি হবে, দ্বিতীয় মৌলের যে মাঝের যে মৌলটা পারমাণবিক ভর, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে, তাই না। মানে কি, এই যে তোমার 3টা মৌল কি, 3টা মৌল হচ্ছে এ বি সি, 3টা মৌল কি এ বি সি। আমি বি মৌলের পারমাণবিক ভরটা বের করতে চাইছি, তাহলে বি মৌলের পারমাণবিক ভর কি হবে, এ মৌলের পারমাণবিক ভর যোগ সি মৌলের পারমাণবিক ভর এর অর্ধেক, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ না, হ্যাঁ। তাহলে আমরা দেখি এখন এই যে প্রশ্নগুলা তোমাদের সলভ করতে হলে তোমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হবে, মৌলের নাম জানতে হবে এবং পারমাণবিক ভরটা জানতে হবে, একটু কষ্ট করে জানতে হবে। তাহলে আমি আবার বলি, এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন, তাই না। এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক মৌলগুলোর নাম জানতে হবে, পারমাণবিক সংখ্যা জানতে হবে। যেমন কার্বনের 6 নম্বর কার্বন, 6টা পারমাণবিক সংখ্যা 6, সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 11, এগুলো জানতে হবে। আর পারমাণবিক ভরটা জানতে হবে, কার্বনের কত, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, এরপরে তোমার আছে ক্যালসিয়ামের 40, এগুলো জানতে হবে, কারণ এগুলো বের করা লাগে। সাধারণত 1 থেকে 20 পর্যন্ত জানলে তোমাদের হয়ে যাবে। তো দেখো ওখানে ডুয়ালের ট্রয় মৌল, এর কারণে দেখো এই যে মৌলগুলোর পারমাণবিক ভর জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ধর লিথিয়ামের পারমাণবিক ভর কত, লিথিয়ামের পারমাণবিক ভর হইতেছে 7, লিথিয়াম পারমাণবিক ভর কত 7, আর সোডিয়ামের কত, সোডিয়ামের হইতেছে 23, এরপর পটাশিয়ামের কত 39। আমরা এই পারমাণবিক ভরগুলো দেখি। এরপর নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের 14, ফসফরাসের কত 31, ফসফরাসের কত 31, হ্যাঁ ফসফরাসের কত 31। তারপর ভি দিয়ে কি বোঝে, ভি দিয়ে বোঝায় ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের কত, ভ্যানাডিয়ামের 51। এই 51টা না জানলেও সমস্যা নাই, ভ্যানাডিয়াম শুধু যে
এটা ভ্যানাডিয়াম 20-এর বাইরে, এটা না জানলে সমস্যা নেই। এবার লিথিয়াম আছে, লিথিয়ামের কত 7, ম্যাগনেসিয়ামের কত 12, 12 দুগুণে কত 24, তার দ্বিগুণ আর কি পারমাণবিক সংখ্যা। ক্যালসিয়ামের কত 40। ফ্লুরিনের কত, ফ্লুরিনের হচ্ছে 9 না, ফ্লুরিনের কত 19, ফ্লুরিনের কত পারমাণবিক সংখ্যা 19। ব্রোমিনের কত, এটা না জানলেও সমস্যা নেই, এগুলো জানার দরকার নেই আমাদের, এগুলো জানলে হবে। তো দেখো এই যে ড্রোমিনের তৈলমূল্য কোনটা, এখানে কি বলছে দেখো, যদি প্রথম অপশনটা যদি ত্রয়মূল্য হয়, প্রথম অপশনটা যদি ত্রয়মূল্য হয়, এই যে 23টা কি হবে তোমার 7 আর 39-এর যোগফলের অর্ধেক হবে। বা 2 নম্বরটা যদি হয় 31টা কি হবে 14 আর 51-এর যোগফলের অর্ধেক হবে, তাই না? বা গ নম্বরটা যদি আনসার হয় 24টা কি হবে তোমার 7 আর 40-এর যোগফলের অর্ধেক হবে। তাহলে দেখি প্রথমটা দেখি, 7 যোগ 39 সমান কত, 7 যোগ 39 সমান কত 46। 46কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই কত থাকে 23 থাকে। এখন 23 আছে কিনা, তাহলে ডুবেরিনারের ত্রয়মূল্য কোনটা, প্রথম অপশনটা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। 2 নম্বরটা দেখি, 14 যোগ 51 যোগ করলে কত হয় 50, 60, 65, 66। 66-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 33 হয় না, এখানে 31 দেওয়া আছে, তার মানে এটা শতটা মানে নেই। গ নম্বরে দেখি 24, 7 যোগ 40, 7 যোগ 40 কত 47 ভাগ 2 24 হয় না, এটা তো 24 হবে না, তার মানে কি এটা হবে না। আর আমাদের তো অপশন তো ক পাই গেছে, আমাদের ঘ নম্বর হবে না। তাহলে ড্রোমিনারের ত্রয়মূল্য কোনটা, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এটা একটু মনে রাখবা, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এটা হচ্ছে ড্রোমিনারের ত্রয়মূল্য। আর যদি বলে প্রথম ত্রয়মূল্য কোনটা, তোমাদের বইয়ে কিন্তু প্রথম পৃষ্ঠার দিকে দেওয়া আছে ডুবেরাইনারের প্রথম ত্রয়মূল্য কোনগুলা, ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ক্লোরিন ব্রোমিন আয়োডিন। প্রশ্ন যদি বলে ডুবেরাইনারের প্রথম ত্রয়মূল্য কোনটি, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কারণ তোমাদের বইয়ে হুবহু দেওয়া আছে এটা, তাহলে এটা হবে আনসার, ঠিক আছে। আর এরকম দিলে আমরা বের করে দেখতে পারবো। আচ্ছা বুঝলাম। তাহলে 13 নম্বরে কি বলছে দেখো, কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কোথায় কম হবে, একই পর্যায় সারণীতে বাম থেকে, একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কম হয়, উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, তাই না? আর ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ব্রোমিন সালফার, এই যে আমরা দেখি এই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয় 12 না পারমাণবিক সংখ্যা, 1s2 2s2 2p6 3s2 12। ক্যালসিয়ামের ক্ষেত্রে কত 20, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এই যে 20। ব্রোমিনের ক্ষেত্রে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, তাই না? ফ্লোরিনের ক্ষেত্রে কত হয় তোমার, ব্রোমিনের কত, ব্রোমিনের হচ্ছে 35, আচ্ছা 35। সালফারের ক্ষেত্রে কত 16, 1s2 2s2 2p6 3s2 3p4, এটা হচ্ছে কি তোমার সালফারের ক্ষেত্রে। আর ব্রোমিন দেখো, ব্রোমিনটা কিভাবে মনে রাখবা, ব্রোমিনটা কিভাবে মনে রাখবা দেখো, আমরা যে গ্রুপ 17 পড়ছি না, গ্রুপ 17-তে কি হয় তোমার হ্যালোজেন বলা হয় থাকে। হ্যালোজেনের মধ্যে কি ছিল, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন। ফ্লোরিনের আমরা ফ্লোরিনটা দেখে, আমরা কিন্তু দেখো আমি কি বলতে চাই, ব্রোমিনের পারমাণবিক সংখ্যা জানি না, আমার জানার দরকারও নেই। ব্রোমিনের পারমাণবিক সংখ্যা আমি জানি না, আমার জানার দরকারও নাই। আমি যদি 1 থেকে 20 পর্যন্ত যদি জেনে থাকি, আমি ব্রোমিনারটা একটু টাইম নিয়ে বের করতে পারবো, ঠিক আছে। দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ফ্লোরিন কত তোমার 9 না, 9-এর ক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p5 2p5, ঠিক আছে। তো এটা কি তোমার 2 নম্বর পর্যায়, তাহলে ফ্লোরিন কত পর্যায় কত 2, এবং গ্রুপ কত, যেহেতু এসআই পরে পি আছে 5 যোগ 2 7, 17 নম্বর গ্রুপ। দেখো ফ্লোরিনের পরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এভাবে আছে, ঠিক আছে। দেখো তাদের গ্রুপ সংখ্যা কিন্তু 1, তার মানে ব্রোমিনের গ্রুপ সংখ্যা কত হবে, ব্রোমিনের গ্রুপও হবে 17, তাদের গ্রুপ সংখ্যা তো 1। আর ফ্লোরিনের পর্যায় কত তোমার 2, ফ্লোরিনের পর্যায় হচ্ছে 2, তাহলে ক্লোরিনের কত হবে 1 নিচে, তাহলে 3 হবে, এটা হবে কত 3।
ব্রোমিনের কত হবে পর্যায় 4। দেখতে পাচ্ছ কিভাবে বের করলাম ব্রোমিনেরটা। আমি তো তোমাদের বুঝাইতেছি, কারণ সময় লাগতেছে। তো তোমরা যখন পরীক্ষা করবে তখন তো তোমাদের বোঝানো লাগবে না, কাউকে বোঝানো লাগবে না, তোমরা রাফ করেই ফটাফট আনসারটা দিয়ে দিবা। বুঝতে পারছো? আমার এই দেখো, আমার ব্রোমিন কিন্তু আমি জানি না, তার ইলেকট্রন বিন্যাস কিন্তু আমি জানি না। তো আমি এই যে ফ্লুরিনেরটা জানি, কারণ তার 9 নম্বর পারমাণবিক সংখ্যা আমি এরকম বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানে আমার দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তোমার কত 3 নম্বর পর্যায়ে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পর্যায়ে 3, ক্যালসিয়ামের ক্ষেত্রে পর্যায়ে 4, সালফারের ক্ষেত্রে পর্যায়ে 3। ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে, আর ব্রোমিনের ক্ষেত্রে কত পর্যায়ে 4, ব্রোমিনের ক্ষেত্রে পর্যায়ে কত 4। আচ্ছা, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধতা কম হয়, উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। তো এই যে 3 আর 4 এটা কত, এটা পর্যায়ে কত 4, আর ব্রোমিনের পর্যায়ে কত 4। 3 এর নিচে 4 আছে, উপর থেকে নিচে গেলাম, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, কিন্তু এখানে চাইছে কি পারমাণবিক ব্যাসার্ধ কম। তো যেগুলো 4 আছে সেগুলো কি হবে? আগেই অপশন থেকে বাদ, আগেই অপশন থেকে বাদ। বুঝতে পারছো? তাহলে আমার আনসার কোনটা হবে? হয় ক হবে, না হইলে ঘ হবে। তোমার কোনটা হবে? এই যে ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা কত? 2। সালফারের গ্রুপ সংখ্যা কত? 2 + 4 6 + 10 16। সবচেয়ে ডানে কে আছে? সবচেয়ে ডানে আছে সালফার। সালফার এরপরে কি আছে? ম্যাগনেসিয়াম। তাহলে সবচেয়ে ডানে কার আছে? সালফার। তো সালফারে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে, আনসার কোনটা হবে? সালফার। বুঝতে পারছো? এরপরে কার হবে? ম্যাগনেসিয়ামের হবে। এটাই দিছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন কি বলছে? মৌলের পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি? খাড়া স্তম্ভ মানে কি? কলামগুলো বুঝাইছে। পর্যায় সারণীতে 118টা মৌল, 118টা মৌলের কিভাবে সাজানো হয়েছে? 7টা পর্যায় এবং 18টা গ্রুপে সাজানো হয়েছে। এই 7টা পর্যায়, এটা হচ্ছে কি পর্যায়, পর্যায় বা সারি। আর 18টা কি? তোমার খাড়া স্তম্ভ বা কলাম, খাড়া স্তম্ভ বা কলাম। আচ্ছা, 15 বছর কি বলছে? পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? ভাইয়া ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। তো 15 এর ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? 1s2 2s2 2p6 3s2 3p5, এরকম না? 15টা না? তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে? দেখো গ্রুপ সংখ্যা চাইছে, তো দেখো s এর পরে p আছে, s এর পরে p আছে, তার কি হবে? গ্রুপ সংখ্যা কত হবে? 2 + 5 + 10 7 17। গ্রুপ সংখ্যা কত হবে? 17 হবে। আর যদি বলতো পর্যায় কত, কারণ দেখো তার বাইরের শক্তিস্তর কত? 3 নম্বর, তাহলে পর্যায় বললে কত হইতো? 3 হইতো। আর গ্রুপ সংখ্যা কত? 17। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো অবস্থান্তর মৌল কোনটি? অবস্থান্তর মৌল কোনটি? আমি কি বলছিলাম? যারা ডি ব্লক মৌল তারা অবস্থান্তর মৌল, তাই না? আচ্ছা, এই যে স্ক্যান্ডিয়াম, এসসি মানে কি বোঝায়? স্ক্যান্ডিয়াম। ক্যালসিয়ামের পরে কে? স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, স্ক্যান্ডিয়ামের 21 পারমাণবিক সংখ্যা, তাহলে তার গ্রুপ সংখ্যা ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d1 3d1 4s1, সরি 4s2 4s2। হ্যাঁ, এবার ক্যালসিয়ামের ক্ষেত্রে কিভাবে হবে? 20 নম্বর পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এটা হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা। জিঙ্ক মানে কি? 30। জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, দেখো 30 হয়েছে। আয়রনের কত? 26। 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। ঠিক আছে, তো দেখো যারা ডি ব্লক মৌল তারা কি অবস্থান্তর মৌল বলছিলাম না? এখন ডি ব্লক মৌল দেখো, এই যে তোমার 3d আছে, ডি পাইলাম, এরপরে ক্যালসিয়ামের ডি পাইলাম না, তার মানে এটা কি আগেই বাদ। জিঙ্কের বেলায় দেখো আমরা ডি পাইলাম, আয়রনের বেলায় কি পাইলাম? আমরা ডি পাইলাম। তাহলে এই তিনটা থেকে কোনটা আনসার হবে? এই তিনটা থেকে কোনটা আনসার হবে? ভাইয়া একটা নোট লিখে রাখো। কি নোট লিখবা? নোট লিখবা
এসসি মানে কি স্ক্যান্ডিয়াম, আর জেডএন মানে জিঙ্ক। এরা ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। কি নোট লিখলা? স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এরা ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এরা কিন্তু অবস্থান্তর মৌল না। কেন না এটা এখন ব্যাখ্যা জানা লাগবে না, তোমাদের একটা কলেজে আছে, কলেজে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে? একটু টাইম লাগবে বলতে, কারণ বলতেছি না। আরে অবস্থান্তর মৌল কোনটা? তোমার ডি ব্লক মৌল থাকা লাগবে প্রথম কথা। স্ক্যান্ডিয়ামের আছে, জিঙ্কের আছে, আয়রন আছে, কিন্তু স্ক্যান্ডিয়ামে আর জিঙ্কের ক্ষেত্রে ডি ব্লক থাকা সত্ত্বেও কি এরা অবস্থান্তর মৌল না। তাহলে আমাদের অপশনে কি স্ক্যান্ডিয়াম কাটা গেল, জিঙ্ক কাটা গেল, থাকে কোনটা? আয়রন। আর অবস্থান্তর মৌলরা কি করে? রঙিন যৌগ গঠন করে, বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। এই বৈশিষ্ট্যটা কি হয় আমরা জানি, তাই না? আচ্ছা, তো এখন দেখো আমাদের 17 নম্বর প্রশ্ন কি বলছে, ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটির অনুরূপ? Ca2+। Ca2+, এটা মানে কি বোঝায় ভাই? দেখো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20, ঠিক আছে? এই যে 2+ মানে কি বোঝায়? বোঝায় যে ক্যালসিয়াম কি করছে, তার থেকে 2টা ইলেকট্রন বাদ দিয়ে দিছে। দেখো যার পারমাণবিক সংখ্যা 20 তার ইলেকট্রনের সংখ্যা কত? 20, তার প্রোটনের সংখ্যা কত? 20। এই যে 2+ মানে কি বোঝায়? 2টা ইলেকট্রন বাদ দিয়ে দিছে, তাহলে তার ইলেকট্রনের সংখ্যা কত হইলো? আগে ছিল 20, এখন হয়েছে 2টা বাদ দেওয়ায় 18, 2টা চলে গেছে, ঠিক আছে? আর আরেকটা আমি বুঝাই, এই যে F মাইনাস এটা দিয়ে কি বুঝায়? এটা হচ্ছে কি ফ্লোরিনের তোমার ইলেকট্রনের সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত? 9। যেহেতু 9, তার প্রোটনের সংখ্যা কত? 9, তার ইলেকট্রনের সংখ্যা কত? 9, তাই না? আচ্ছা, এই যে মাইনাস দিয়ে কি বোঝায়? ইলেকট্রন একটা গ্রহণ করছে, ইলেকট্রন কি করছে? একটা গ্রহণ করছে। আর যদি 2- হইতো 2টা গ্রহণ করছে, 3- হলে 3টা গ্রহণ করছে। এখন ভাই এগুলা কেন করে? ওই যে তাদের অষ্টক, তাদের স্থিতিশীলতা রক্ষার জন্য কি করে, তারা বজায় রাখার জন্য তারা ইলেকট্রন গ্রহণ করে কখনো, আর কখনো বর্জন করে বা ত্যাগ করে, ঠিক আছে? আচ্ছা, তা আমরা এগুলো নিয়ে আমরা ওই যে রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা আছে সেখানে আলোচনা করবো, ঠিক আছে? আপাতত শুধু আমরা জেনে রাখি Ca2+ মানে সেখানে 18টা ইলেকট্রন আছে। আর প্রোটন কি ভাইয়া, তাহলে প্রোটন কয়টা আছে? প্রোটন 20টাই আছে। প্রোটনের সংখ্যার কোনো চেঞ্জ হয় না, কারণ প্রোটন সংখ্যা কি করে? তা পারমাণবিক সংখ্যা নির্ধারণ করে। চেঞ্জ হয় কোনটা? চেঞ্জ হইতে পারে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হইতে পারে, প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে Ca2+ ইলেকট্রন বিন্যাস কত? দেখো শুধুমাত্র যখন Ca থাকতো তখন ইলেকট্রন বিন্যাস কত ছিল? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 ছিল যখন 20 ছিল। আর এখন কি হয়েছে? এখন হচ্ছে তোমার Ca2+, 2টা ইলেকট্রন বাদ যাবে। কোন 2টা? শেষ শক্তি স্তরের ইলেকট্রন 2টা বাদ যাবে, তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ভাই এখন বলো তো, এই যে এটা যে হইলো, এটা কার ইলেকট্রন বিন্যাসের মতো? এটা আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো। আর্গন কেন? কারণ দেখো আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18 না? Ca2+ হয় কত হয়েছে? 18 হয়েছে। এখন দেখি আমি আর্গনটা দেখি। আর্গনটা দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখো মিলে কিনা? Ca2+ আর আর্গনের ইলেকট্রন বিন্যাস মিলে কিনা? দেখো মিলে গেছে না? আচ্ছা, স্ক্যান্ডিয়ামের কত? 21, কারণ এটা তো বেশি। আর পরে তোমার পটাশিয়ামের কত? 19, কারণ এটা হবে না। ম্যাগনেসিয়ামের 12, এর কারণে কি হবে না? এটা হবে না। তাহলে কার সাথে মিলে যায়? তোমার আর্গনের সাথে মিলে যায়। এরপর দেখো কি বলছে, পর্যায় সারণীতে V একটা মৌল 23 নম্বর, তার পারমাণবিক সংখ্যা কত? 23, তার মানে প্রোটনের সংখ্যা কত? 23, মৌলের অবস্থান কত? V দিয়ে কি বোঝায়? ভ্যানাডিয়াম বোঝায়। V দিয়ে কি বোঝায়? ভ্যানাডিয়াম বোঝায়। আচ্ছা, দেখো আমরা 23 এর পারমাণবিক সংখ্যাটা দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d3, ঠিক আছে? বা এটাকে যদি সাজিয়ে লিখি 3d3, 4s2 হবে। তাহলে দেখো তার সর্বশেষ শক্তি স্তরটা কোনটা? 4 নম্বর। তার পর্যায় কত হবে? পর্যায় হবে 4। এরপরে দেখো
তোমার আমরা কি দেখবো এখন গ্রুপ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমার ডি আর এস এর মধ্যে আছে, ডি আর এস এর মধ্যে আছে, তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ হবে ডি তে কয়টা আছে? 3টা আছে, এস এ কয়টা আছে? 2টা আছে, তাহলে 5। তার পর্যায়ে 4 গ্রুপ নাম্বার 5, পর্যায়ে 4 গ্রুপ 5 কোথায় আছে? এই যে পর্যায়ে 4 গ্রুপ 5, পর্যায়ে 4 গ্রুপ 5। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ অনেকগুলো দেখছি আমরা এই টাইপের। আধুনিক পর্যায়ে সূত্র আবিষ্কৃত হয় কত সালে? থেকে বিজ্ঞানী মসলে, বিজ্ঞানী মসলের আগ পর্যন্ত পারমাণবিক ভরটাকে ভিত্তি করে তোমার পর্যায় সারণীটা সাজানো হয়েছিল। আর মশলা এসে কি করছে? তোমার পারমাণবিক ভর বাদ দিয়ে সে পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীটা কি করছে? সাজানো শুরু করছে। ঠিক আছে, তো এটা কত সালে করছিল? 1913 সালে। একটু মুখস্থ টাইপের প্রশ্ন, একটু এটা মনে রাখো। 1913 সালে। সাল এত বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, তবে কিছু কিছু সাল আছে একটু জানার লাগে, কারণ এটা কি বোর্ড প্রশ্ন আসছে 1913 সালেটা। আচ্ছা, 15 নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? দেখো একটু ঘুরাল পেশায় কি করছে, প্রশ্নগুলো করছে। ঠিক আছে, একটু ঘুরিয়ে প্রশ্নগুলো দিচ্ছে। মৌলের অক্সাইড, অক্সাইড মানে কি? অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকবে। 15 নং গ্রুপ, দেখো 15 নং গ্রুপে কি ছিল? তোমার নিক্টোজেন বলা হয়ে থাকে, বলছিলাম না? 15 নম্বর গ্রুপে নিক্টোজেন বলা থাকে, 16 নম্বর গ্রুপকে তোমার চ্যালকোজেন বলা হয়ে থাকে, 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন বলা হয়ে থাকে, 18 নম্বর গ্রুপকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। তাহলে 15 নম্বর গ্রুপের মধ্যে কি ছিল? নাইট্রোজেন ছিল, ফসফরাস ছিল, এরপরে আর্সেনিক ছিল, এগুলো ছিল। না, আর্সেনিক না তো, হ্যাঁ আর্সেনিকই ছিল, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক ছিল। তাহলে দেখো আমাদের 15 নম্বর গ্রুপের মধ্যে এখানে কোনটা? দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের গ্রুপ কত? অ্যালুমিনিয়াম গ্রুপ হচ্ছে 13, তো এটা হবে না। ক্লোরিন দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন গ্রুপ 17 নম্বর, তাই এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের, তার মানে এটাও হবে না। সালফার, অক্সিজেন, সালফার, অক্সিজেন সালফারটা কি 16 নম্বর গ্রুপে? সালফার কত নম্বর গ্রুপে? 16 নম্বর গ্রুপে, কারণ এটাও হবে না। পটাশিয়াম, সরি পটাশিয়াম না, ফসফরাস, তোমার কি ছিল? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এটা কি তোমার 15 নম্বর গ্রুপে, এ কারণে এটা হবে। ঠিক আছে, বা যদি বলতো তোমাকে N2O5, N2O5 এটাও কি তোমার 15 নম্বর গ্রুপের মৌলের অক্সাইড। আশা করে বুঝতে পারছো। আচ্ছা, এরপর কি বলছে দেখো 21 নম্বরে, পানির সাথে ক্ষার ধাতুর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দেখো ক্ষার ধাতু মানে কোনটা? গ্রুপ 1 এর মৌলগুলা, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে কি গ্রুপ 1 এর মৌল, এদেরকে ক্ষার ধাতু বলা থাকে। কারণ কি এরা কি করে? তারা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। তারা পানির সাথে বিক্রিয়া কি করে? তোমরা হাইড্রোজেন উৎপন্ন করে। আনসার কোনটা হবে এখানে? এই যে হাইড্রোজেন উৎপন্ন করে, হাইড্রোজেন উৎপন্ন করে। ঠিক আছে না? হ্যাঁ, হাইড্রোজেন উৎপন্ন করে, এ কারণে এটা হয়ে যাবে। 22 নম্বরে কি বলা আছে? কোনটি হ্যালোজেন মৌল? হ্যালোজেন মৌল ভাইয়া দেখো 17 নম্বর গ্রুপের মৌলগুলো কি বলা থাকে? হ্যালোজেন মৌল বলা হয়ে থাকে। 17 নম্বর গ্রুপের মধ্যে কি কি আছে? ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। কি আছে? ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন। এরা কি? এরা হচ্ছে হ্যালোজেন মৌল। আরেকটা বলে রাখি, এই যে হ্যালোজেন মৌল আছে না, এই যে হ্যালোজেন মৌলকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স দিয়ে প্রকাশ করা হয়। হ্যালোজেন মৌলকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স দিয়ে প্রকাশ করা হয়। তো দেখি এখানে ব্রোমিন, এই যে ব্রোমিন, এটা ব্রোমিনটা কি হবে? আনসার। সালফার কত? সালফার তো দিতে 16 নম্বর গ্রুপ বা চ্যালকোজেন বলতে পারো। ফসফরাস 15 নম্বর গ্রুপ, নিক্টোজেন, নিক্টোজেন মৌল বলা থাকে 15 নম্বর। আয়রন, এটা 26 তোমার 26 পারমাণবিক সংখ্যা, এটা দ্বিব্লক মৌল বা অবস্থান্তর মৌল, ডি ব্লক বা অবস্থান্তর মৌল বলা হয়। ঠিক আছে, আচ্ছা আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। তো এখন দেখো আমাদের 23 নম্বর প্রশ্নে কি বলছে? কোনটি ধাতু ও অধাতুর মিশ্র বৈশিষ্ট্য বহন করে? দেখো মানে ধাতু ও অধাতুর মিশ্র বৈশিষ্ট্য মানে কি? মানে কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, আবার কখনো কখনো অধাতুর মতো আচরণ করে। আমরা এগুলোকে কি বলি? অপধাতু, অপধাতু বলি, তাই না? আমরা এগুলোকে কি বলি? অপধাতু, অপধাতু বা অর্ধধাতু বা
সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বলে থাকি আমরা এগুলোকে অপধাতু, অর্ধধাতু বা সেমিকন্ডাক্টর বা উপধাতু বলে থাকি। ঠিক আছে, যারা কখনো কখনো ধাতুর মতো আচরণ করে আর কখনো কখনো অধাতুর মতো আচরণ করলে সেগুলোকে আমরা এগুলো বলে থাকি। আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, একটাই মাত্র উদাহরণ দেওয়া আছে সিলিকন। তো আমরা প্রথমে শুধুমাত্র সিলিকনটাই মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে সিলিকন দেখো, এখানে ফসফরাস আছে, সিলিকন, এই যে সিলিকন, এরপরে কি আছে, সালফার আছে, ক্লোরিন আছে, না এটা না, তাহলে সিলিকনটা কি হবে, আনসার হবে। ফসফরাস কত গ্রুপের, ফসফরাস 15 নম্বর গ্রুপের। এগুলো মনে রাখবা, সবগুলো প্রশ্নে ট্রাই করবা যে কোনটা কি গ্রুপ, এগুলো মনে রাখা, তাহলে প্র্যাকটিস হবে তোমাদের। পরীক্ষার হলে কি তোমাদের আর সবগুলো ইলেকট্রন বিন্যাস করা লাগবে না, নাম দেখে বলতে পারবা, এই যে 15 গ্রুপের, এটা 16 গ্রুপের, এটা 2 নম্বর গ্রুপের বলতে পারবা। ঠিক আছে, সালফার অক্সিজেনের পরে না, তাহলে অক্সিজেন কত নম্বর গ্রুপে ছিল, তোমার 16 নম্বর গ্রুপে ছিল, তাহলে সালফার কি হবে 16 নম্বর গ্রুপে। ফ্লোরিন কি কত নম্বর গ্রুপে ছিল, হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেনটা কত নম্বরে, 17 নম্বর গ্রুপে, এই 17 নম্বর গ্রুপে। ঠিক আছে, আচ্ছা 24 নম্বর প্রশ্ন কি বলছে, সালফারের সাথে নিচের কোন মৌলের মিল আছে, মানে সালফার কত নম্বর গ্রুপের, 16 নম্বর গ্রুপের। 16তে কারা কারা ছিল, অক্সিজেন ছিল, সালফার ছিল, এরপরে কি ছিল, এরপরে অক্সিজেন, সালফার, এরপরে কি ছিল তোমার সেলেনিয়াম। এগুলো দরকার নেই, শুধু অক্সিজেন আর সালফারটা মনে রাখো। তাহলে কি আছে, কোন ধরনের মিল আছে, ম্যাগনেসিয়াম কত নম্বর গ্রুপ, ম্যাগনেসিয়াম তো 2 নম্বর গ্রুপ। সিলিকন হইতেছে তোমার কত, সিলিকন হইতেছে কত নম্বর গ্রুপের, সিলিকন 14 নম্বর গ্রুপের, সিলিকন হইতেছে 14 নম্বর গ্রুপের। কার্বন হইতেছে কত তোমার 13 নম্বর গ্রুপের, কার্বন হইতেছে 14 নম্বর গ্রুপের। কার্বনও কত নম্বর গ্রুপের, কার্বন হইতেছে 14 নম্বর গ্রুপের। হ্যাঁ, কার্বন আর সিলিকন তো 14 নম্বর গ্রুপের। অক্সিজেন কত নম্বর গ্রুপের, 16 নম্বর গ্রুপের। সালফার কত নম্বর গ্রুপের, 16 নম্বর গ্রুপের। একই গ্রুপের মৌলগুলোর কি হয়, ধর্মের মিল থাকে, তাই রাসায়নিক ভৌত ধর্মের কি থাকে, এগুলো রাসায়নিক কি থাকে, মিল থাকে, তাহলে কি আনসার কোনটা হবে, অক্সিজেন হবে। পর্যায়, আচ্ছা এখন আমরা কি করবো, আমরা এখন বহুপদী এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, আচ্ছা পর্যায় সারণীর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বাম থেকে ডানে, এটা বাম থেকে ডান দিকে হ্রাস পায়, কোনগুলো জিনিস বাম থেকে ডানে হ্রাস পায়। আমরা জানি প্রথম 4টা ছিল টেবিলের মধ্যে, পারমাণবিক ব্যাসার্ধ ছিল, এরপরে তোমার ধাতব ধর্ম ছিল, এরপরে আর কি ছিল, এরপর তোমার বিজারণ ক্ষমতা ছিল, বিজারণ ধর্ম ছিল, আরেকটা ছিল, তাই না। তো আমাদের কি হবে, পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে কি হয়, বাড়ে। ধাতব বৈশিষ্ট্য বাম থেকে ডানে গেলে কি হয়, হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বাড়ে। ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো কোনটা হবে, হ্রাস পায় কোনটা, পরমাণুর আকার এবং ধাতব বৈশিষ্ট্য। ইলেকট্রন আসক্তি কি হয়, বাড়ে, তাহলে এটা হবে না। অপশন কোনটা হবে, ক আর খ এটা হবে। N-D10 NS1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে যে সকল পরমাণু। এটা একটু অ্যাডভান্স প্রশ্ন, তোমাদের স্কুলের পরীক্ষার প্রশ্ন আসছে এটা। তো আমরা সহজগুলোর সাথে অ্যাডভান্সগুলো পড়লেও কি হবে, আমাদের পরীক্ষায় এগুলো যদি আসে আমাদের আর কঠিন মনে হবে না। ঠিক আছে, দেখো N-D10 NS1 এটা কারা কারা দেখায়, এই যে এখানে তোমার কি আছে, এজি মানে কি বুঝে, তোমার সিলভার বুঝাইছে। এরপরে তোমার ওই যে সিলভার কি তোমার 11 নম্বর গ্রুপের মুদ্রা ধাতুর মধ্যে পড়ে, রূপা, সিলভার মানে কি রূপা, তাই না। তারপর কপারও কি তোমার 11 নম্বর গ্রুপের, ওই যে তামা। তারপর আছে ক্রোমিয়াম হচ্ছে কি তোমার 24 নম্বর মৌল, তোমার 24 পারমাণবিক সংখ্যা। দেখো আমরা যদি ক্রোমিয়ামটা যদি দেখি 24 ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 4 না হয়ে কি হয়ে যায়, এরা 5 হয়ে যায়, কারণ তারা কি করে, তারা স্থিতিশীলতা তারা কি করে, তারা অর্জন করতে চায়। তো এই কারণে দেখো এখানে কি হয়েছে তোমার, এই যে N-D10 NS1, তো এখানে দেখো এই যে এটার ক্ষেত্রে দেখো আমি যদি 4টাকে যদি আমি যদি n ধরি, এখানে কিন্তু N-D10 হয় না, এখানে হচ্ছে তোমার ND5 হয়েছে, কিন্তু এখানে আমার কি বলছে N-D10। তাহলে আমি প্রথমে কি করবো, আমি আমার মতে আমি 24টাকে কি করব, বাদ দিয়ে দিব।
তাহলে থাকে কোনটা, ক আর খ। এটা আনসার হবে, এটা আনসার হবে। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স প্রশ্ন, তোমাদের বোর্ড পরীক্ষা আসা খুবই চান্স কম, তো শুধু জেনে রাখো। ক্রোমিয়ামটা দেখবো, ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয় না, ND10NS হয় না, ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়, ND5 হয়। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়, ND5। ক্রোমিয়ামের ক্ষেত্রে ND5 হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে ND10। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে 27 নম্বর প্রশ্ন বলছে, একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 3s2 3p1 পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করো। আচ্ছা, তাইলে এগুলো করা আরো বেশি করছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো সর্বশেষ বাইরের শক্তি স্তরের কক্ষপথ সংখ্যা কত, 3। তাহলে তার পর্যায় কত হবে, পর্যায় হবে 3। আর পর্যায় বের করে ফেলছি। এখন গ্রুপ দেখবো, দেখো s এর পরে p আছে, s অরবিটালের পরে p অরবিটাল আছে, তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে, আর গ্রুপ হবে এই যে 2 যোগ p তে কত আছে, 1 আছে, সাথে 10 যোগ 10 11 12 13। পর্যায় 3 গ্রুপ 13, পর্যায় 3 গ্রুপ 13, পর্যায় 3 নম্বর পর্যায় 3 পর্যায় গ্রুপ 3 না, গ্রুপ 3 না, গ্রুপ 13, হ্যাঁ গ্রুপ 13। তাহলে ক আর গ হবে অপশন। ঠিক আছে, তো ভাই আশা করছি আমরা এগুলা বোঝার চেষ্টা করছি, যত পারি সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন আপনারা কতটুকু বুঝলেন সেটা তো আপনারাই জানেন, যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন, হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ করে শিশু একাডেমি পেজে মেসেজ দিয়ে জানাবেন। আমি চেষ্টা করব তোমাদের আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার, যদিও সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, সবাই আশা করি বোঝার কথা। ঠিক আছে, শুধুমাত্র এটা একটু কঠিন আসছে, আমার এটা স্কুলের প্রশ্ন যেহেতু একটু কঠিন করবে, ক্যাডেট কলেজের প্রশ্ন এগুলো একটু কঠিন করবে, তাই না? এগুলা বোর্ড পরীক্ষায় আসার চান্স খুবই কম, যদিও আসে একটু মনে রাখবে এগুলা। ঠিক আছে, কারণ এই যে এগুলা দিয়ে এই যে এগুলা তোমাদের একটু মানে বোঝার দরকার, এগুলা ব্যাখ্যাটা একটু বোঝা দরকার, একটু ডিপ লেভেলের প্রশ্ন এগুলা। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো ভাই অবশ্যই জানাবা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং শিশু একাডেমি পেজকে ফলো করে রাখবা। ধন্যবাদ সবাইকে। দেখো ভাইয়া, আমি খুবই দুঃখিত, আমাদের যে 9 নম্বর প্রশ্নটা আমরা যখন সলভ করছিলাম একটু ভুল হয়ে গেছে, তাই না? দেখো আমাদের 9 নম্বর পটাশিয়ামের ক্ষেত্রে দেখো এই যে 3p7 দিলাম, 3p7 তো হয় না, তাই না? আমাদের 3p6 পর্যন্ত হয়, কারণ আমরা কি জানি, আমরা জানি s অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। s অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, d অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, আর f অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো আমি কি দিয়েছি, 7টা দিয়েছি, 7টা তো কখনো হয় না, 6টা বলতে হয়, এই ইলেকট্রন বিন্যাস এখানে ভুল হয়েছিল। ঠিক আছে, দেখো এখানে কি হবে তোমার, এখানে হবে 3p6 4s1 3p6 4s1। তাহলে এই যে এটা পর্যায় সংখ্যা কত হবে, এটা পর্যায় সংখ্যা হবে 4, এটা পর্যায় সংখ্যা কত হবে 4। তাহলে আমরা কি জানি, আয়নীকরণ শক্তি সবথেকে বেশি হবে কার, উপর থেকে নিচে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি কমবে। এখানে 3 পর্যায়, এটা হচ্ছে 3 পর্যায়, আর ম্যাগনেসিয়াম হইতেছে কি 3 পর্যায়, ক্যালসিয়াম এবং পটাশিয়াম হইতেছে 4 নম্বর পর্যায়। তাহলে 3 এর পরে 4 থাকে, উপর থেকে নিচে, তার মানে কি এই যে তোমার পটাশিয়াম, না তাহলে কি হবে, এই যে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই দুইটা কি হবে, আগেই ভাগ হয়ে যাবে, কারণ কি 4 নম্বর পর্যায়ে। তাহলে দেখবো কি আমরা সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে দেখবো কোনটা বেশি। দেখো সোডিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা 1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে 2, তার মানে কি ডানে কে আছে, ম্যাগনেসিয়াম আছে, তো কি কারণে কি হবে, ম্যাগনেসিয়ামের হবে আয়নীকরণ শক্তির মানটা কি বেশি। তাহলে আমি যদি এটা করি, কোনটা ক্রমটা যদি নির্ণয় করি, সেক্ষেত্রে কি হবে, প্রথমে হবে ম্যাগনেসিয়াম, এরপরে হবে তোমার সোডিয়াম, এরপরে কি হবে, এরপরে হবে তোমার ক্যালসিয়াম, এরপরে কার হবে, এরপরে হবে পটাশিয়াম, এরপরে কার হবে, এরপরে হবে পটাশিয়াম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রথমে এই যে 3p7 একটু গুলমাল লেগে গেছে। ঠিক আছে, আচ্ছা।